ওকে, তো এখন থার্মোডাইনামিক্স ওয়ার্কশিট নাম্বার 1 এটা আমি সলভ করাই দিব। এন্ড মার্ক স্কিমস এন্ড এভরিথিং তোমাদের কাছে অলরেডি আছে, সো তোমরা নিজেরাও সলভ করে ফেলতে পারার কথা, বিকজ এই থার্মোডাইনামিক্স রিলেটেড কোশ্চেনস গুলি আমাদের বেসিক্যালি ফর্মুলা বেস, যে ফর্মুলার মধ্যে কোশ্চেনটা মিলাইতে পারলে, যে ফর্মুলা ফেলে দিলেই সুন্দর মতো আমাদের অ্যান্সার গুলি বের হয়ে চলে আসে, তেমন বেশি কঠিন কিছু না। সো লেটস সি কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে যে while underwater a diver releases an air bubble of volume এত, তো তাহলে পানির নিচে থাকতে সময় একটা ভলিউম দিছে, তো তার মানে কি ওইটা কি একটা সার্টেন প্রেসারে আছে। তো যত ওই বাবলটা উপরে উঠবে তত কি হবে, প্রেসারটা কমবে না? তো প্রেসার যত কমবে তত কি হবে, ওই বাবলটা সাইজে বড় হবে। তো সারফেসের কাছে এসে বাবলের সাইজটা কত হবে এটা বের করতে বলছে আর কি। তো শুরুতে বাবলের সাইজ কত ছিল এটা বলে দিছে, এখন বলতেছে এট দ্য পয়েন্ট অফ রিলিজ দ্য প্রেসার ওয়াজ এত, তো তার মানে ওই যে আন্ডার ওয়াটার যে প্রেসারটা ছিল, প্রেসারের ভ্যালুটা বলে দিছে, এত প্রেসার ছিল, এন্ড দ্য টেম্পারেচার অফ দ্য সি ওয়াজ 5 ডিগ্রি সেলসিয়াস। সো এখন আমাদের একটা ব্যাপার অলওয়েজ মনে রাখা লাগবে, যে ডিগ্রি সেলসিয়াসে যে সবই দিয়ে দিব ওগুলা কি কিসে কনভার্ট করে ফেলতে হবে আরিয়ান? কেলভিনে কনভার্ট করে ফেলতে হবে। ওকে, ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, দ্য বাবল রাইজেস টু দ্য সারফেস ওয়্যার দ্য টেম্পারেচার অফ দ্য সি ইজ কত, 20 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে সারফেসের কাছে টেম্পারেচারটাও চেঞ্জ হয়ে গেছে। সো এন্ড সারফেসের কাছে প্রেসারটাও হয়ে যাবে কত, অ্যাটমসফেরিক প্রেসারের সমান, বিকজ তখন তো আর ওয়াটার প্রেসার নাই, তখন শুধু কি অ্যাটমসফেরিক প্রেসারটা থাকবে। তো বলতেছে কি, as the bubble rises the mass of the air in the bubble remains constant, তো তার মানে mass-এ কোনো চেঞ্জ নাই। তো বলতেছে calculate the volume of the bubble as it reaches the surface of the sea, assume the air inside the bubble behaves as ideal gas। তো atmospheric pressure দিয়ে দিছে এত। সো আমরা কি জানি যে PV is equal to NKT, তাই না? or PV is equal to nRT, যেমন ভাবে বলি না কেন, যে এই n দিলে পরে nRT। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে প্রেসার ইনটু ভলিউম ডিভাইডেড বাই টেম্পারেচার ইজ ইকুয়াল টু nR। এখন এই জিনিসটা nটা কি নাম্বার অফ মোলস, আর rটা কি, আর হলো আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা, তো এই দুইটা তো কনস্ট্যান্ট। তো তার মানে কি, প্রেসার ইনটু ভলিউম বাই টেম্পারেচার এই জিনিসটার যে রেশিও, এই রেশিওটা অলওয়েজ কি থাকবে আরিয়ান, কনস্ট্যান্ট থাকবে না? জি ভাইয়া। সো তাহলে দিস ইজ ইকুয়াল টু হোয়াট, আ কনস্ট্যান্ট। তো তার মানে অর এমন আমরা বলতে পারি, কি বলতে পারি, যে P1V1/T1, যে আমরা যদি এরকম ধরি যে কি P1V1/T1 is equal to a constant, P2V2/T2 এটা মিলেও কি হবে, একটা কনস্ট্যান্ট হবে। তো তাহলে এমন বলা যায় যে P1V1/T1 is equal to P2V2/T2, এরকম বলা যায় না? কিন্তু এখানের মধ্যে টেম্পারেচার গুলিকে কি করতে হবে সুভাষিস, এখানে টেম্পারেচার গুলিকে মাস্ট কেলভিনে কনভার্ট করা লাগবে, আর না হলে কিন্তু এই রিলেশনশিপটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। সো এখন এখানের মধ্যে থেকে যদি আমরা কাজটা করি, যে ফাইনাল ভলিউম আমরা চাই, তো V2 টাকে সাবজেক্ট করে, তো এটা কি আসে P1V1 ইনটু T2 ডিভাইডেড বাই P2 ইনটু T1। তো এখানের মধ্যে ভ্যালুস গুলো যদি বসাই, ইনিশিয়াল প্রেসার হলো 8.55 ইনটু 10 টু দি পাওয়ার 5, ইনিশিয়াল ভলিউম হলো 6.50 ইনটু 10 টু দি পাওয়ার -8, ইনিশিয়াল টেম্পারেচার কেলভিনে যদি নেই, 5 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে নিলে পরে 273 প্লাস 5 কত, 278। আর নিচে হলো ফাইনাল প্রেসার, ফাইনাল প্রেসার কত, 1.02 ইনটু 10 টু দি পাওয়ার 5, আর ফাইনাল টেম্পারেচারটা কত, 20 ডিগ্রি সেলসিয়াস। তো 20 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে নিলে পরে কত আসবে, 293 কেলভিন নাকি আরিয়ান? সো তাহলে এটা কত আসে, ফাইনাল ভলিউমটা কত আসে? ফাইনাল ভলিউমটা একটু বের করে একজন বলো তো।
5.169 5.169 হ্যাঁ 169 into 10 to the power -7 -7 হ্যাঁ মিটার কিউব। সো তাহলে আমাদের গিভেন ইনফরমেশন গুলি 2 and 3 সিগনিফিকেন্ট ফিগারে কম্বিনেশন তো তাহলে 2 সিগনিফিকেন্ট ফিগারে বেসিক্যালি আমাদের অ্যানসারটা হবে যে 5.2 টা হবে আর কি। ভলিউমটা 3 তে দেওয়া, তো 3 তেও দিতে পারে। তো আমরা একটু দেখে নেই অ্যানসারটা যে 1 এর এতে অ্যানসারটা কত দিছে 5.7, যে 2 এসএফ এ দিছে কত আসছে ওদের তো 5.74 আসছে। আমরা তো এটাই করলাম p1 v1 বাই t1 p2 v2 বাই t2 এটা আসছে। সো তাহলে v2 is equal to p1 t2 বাই p2 t1 into v1। তো এইটা আমরা কি উল্টা বসাইছি টেম্পারেচারটা? হ্যাঁ ভাই ওইটাই মনে সরি, হচ্ছে। উল্টা বসাইছি, সরি, আমরা টেম্পারেচারটাতে উল্টা বসাইছি, এর জন্য ভুল আসছে। উপরে হলো T2, উপরে হলো 293 আর নিচে হলো 278। এখন একটু দেখো তো আরিয়ান আরেকবার কত হয়। হ্যাঁ এখন আসছে 5.74 টাইমস 10 টু দি পাওয়ার -7। 5.74 টাইমস 10 টু দি পাওয়ার -7, কিন্তু আমাদের যেহেতু 2 and 3 সিগনিফিকেন্ট ফিগারের কম্বিনেশন, তো এর জন্য আমরা কি করব 2SF এ দিব, যে লোয়ার সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসারটা দিব। ঠিক আছে, হ্যাঁ ভাই। ওকে। সো তাহলে 1 এর এ গেল, 1 এর এ নিয়ে তো কোনো কনফিউশন নাই। ফারহান, কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, এরপরে বলতেছে যে explain why the actual volume of the bubble as it reaches the surface would be less than the volume calculated। যে আসলে ভলিউমটা কি হবে, এর থেকে একটু কম আসবে, যে আমরা যে ভলিউমটা ক্যালকুলেট করছি এর থেকে কি হবে ভলিউমটা একটু কম আসবে। তো এখন বলতেছে এটা রিজনটা কি, যে কেন এমন হইতে পারে। তো এখন কেন এমন হইতে পারে, যে আমাদের বাবলটা কি এয়ার দিয়ে বানানো, তো এখন সারফেসের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, ভালো কথা। তখন এয়ার বাবলটা উঠতে উঠতে সে যে সাথে সাথে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রিচ করে ফেলবে এমন কোনো গ্যারান্টি আছে? টেম্পারেচারটা কন্ডাকশন হইতে হইতে বা হিট ট্রান্সফারটা হইতে হইতে একটু সময় লাগবে না? সো তাহলে এই যে হিট ট্রান্সফারটা হইতে কিছু সময় লাগে, বা এখানের মধ্যে যে আমাদের এনার্জি ট্রান্সফারটা হইতে যে একটু টাইম নিবে, তো এই জিনিসটা কি, এই জিনিসটা আমাদের কনসিডারেশনে নেওয়া লাগবে। এই যে the bubble is not in thermal equilibrium with the surrounding, মানে কি temperature of the bubble is not equal to the what, temperature of the sea। তো এর জন্য ফাইনাল টেম্পারেচারটা 20 ডিগ্রি সেলসিয়াস পুরোপুরি এখনো রিচ করতে পারবে না, একটু কম থাকবে। বুঝতে পারছো যে বাবলটা উঠতে উঠতে সাথে সাথে, যে উঠার সাথে সাথে সারফেসের টেম্পারেচার 20 ডিগ্রি, মানে সে নিজে 20 ডিগ্রি সেলসিয়াস রিচ করে ফেলবে এমন কি নাই, কোনো গ্যারান্টি নাই। তো তাহলে এটার অ্যানসারটা এরকম লিখবো যে সেকেন্ড পয়েন্টটা, যে এই পয়েন্টটা এন্ড এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট লিখে ফেলো। যে দুইটাতে টিক দিছি এই দুইটা পয়েন্ট লিখে ফেলো বি নাম্বারের জন্য, কোশ্চেন নাম্বার 1 এর বি এর জন্য। সবার লেখা হয়েছে বি নাম্বারটা? হ্যাঁ ভাই ওকে, সো এখন আমরা কোশ্চেন নাম্বার 2 তে চলে যাই। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে an investigation is carried out on a student carried out an experiment to investigate the amount of energy stored in a potato crisp
যে একটা পটেটো চিপসের মধ্যে কতটুকু এনার্জি আছে এটা সে কি করবে, এক্সপেরিমেন্ট করে বের করবে। ঠিক আছে, তো সে করতেছে এটা কি, হি প্লেসড 22.5 সেন্টিমিটার কিউব অফ ওয়াটার ইনটু আ টেস্ট টিউব। তো তাহলে সে এই সার্টেন ভলিউম অফ ওয়াটার টেস্ট টিউবের মধ্যে ভরছে এন্ড তার টেম্পারেচারটা বের করতেছে। হি দেন প্লেসড আ চিপস অফ crisp of mass 1 gram in a holder and set light to the crisp and placed it under the test tube। যে এখন কি করবে, ওই চিপসটা না খায়া চিপসটা পুরাবে, মানে কাম কাজ নাই। এই যে দেখো এই নিচে চিপসটারে হোল্ড করে এখন এটারে কি করতেছে, পুরাইতেছে। মানে চিপস কিনছস খা ঠিকঠাক মতো, এটা নিয়ে এখন ল্যাবের মধ্যে গেছে, আজিরা উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করতেছে বসে বসে। তো কি করতেছে এখানের মধ্যে, এই চিপসটা বার্ন করতেছেন, চিপসটা বার্ন করে কতটুকু এনার্জি পায়, এই এনার্জি দিয়ে সে কি করতেছে, পানি গরম করে দেখতেছে যে কতটুকু হিট এনার্জি জেনারেট করলো। যে চিপসের গায়ে যে লেখা থাকে যে এত ক্যালোরি পায় বা এত এনার্জি পাওয়া যায়, তো আসলে কি চিপসের থেকে তত এনার্জি পাওয়া যায় নাকি, সে কি করতেছে, এটা এক্সপেরিমেন্টের থ্রুতে বের করতেছে। তো কাহিনীটা কি, once the crisp has finished burning, the student recorded the final temperature of the water. The experiment was carried out 3 times using the crisp of the same mass. তো ইনিশিয়াল টেম্পারেচার অলওয়েজ সেম রাখছে, একবার ফাইনাল টেম্পারেচার হয়েছে 52.1, একবার হয়েছে 52.8, একবার হয়েছে 52.6। সো এরকম এরকম টেম্পারেচার গুলি আসলো। তো এ নাম্বার কোশ্চেনে বলতেছে ইউজ দ্য স্টুডেন্টস ডেটা টু শো দ্যাট দ্য এনার্জি রিলিজ বাই বার্নিং আ ক্রিস্প ইজ অ্যাবাউট 2900 জুল। তো 2900 জুলের মতো এনার্জি রিলিজ করে এরকম একটা ভ্যালু শো করতে বলছে। বলতেছে ডেনসিটি অফ ওয়াটার হলো এত, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার হলো এত। তো এখন আমাদের এনার্জির ফর্মুলা কি ছিল স্পেসিফিক হিট ক্যাপাসিটি লেখানোর জন্য, এমসি ডেল টি, এমন ছিল না ব্যাপারটা নাকি, হ্যাঁ ভাইয়া। mass into specific heat capacity into change in temperature। তো এখন এখানে চেঞ্জ ইন টেম্পারেচার জন্য আমরা কি করব, এভারেজ ফাইনাল টেম্পারেচারটা বের করি। এভারেজ ফাইনাল টেম্পারেচারটা কত আসে বলো তো একটু, 52.5। 52.5। হ্যাঁ। ওকে, সো তাহলে ফাইনাল টেম্পারেচার 52.5 আর ইনিশিয়াল তো অলওয়েজ 51 পয়েন্ট কি বলে 21.5 ছিল। সো এখানে যদি আমরা বসাই ম্যাস, আমাদেরকে কিন্তু ম্যাস দেয় নাই, কিন্তু একটা জিনিস দিয়ে দিছে, ভলিউম দিয়ে দিছে আর ডেনসিটি দিয়ে দিছে। তো ম্যাস কে কি ভলিউম আর ডেনসিটির এক্সপ্রেশনে লেখা যায় না, যে ম্যাস ইজ ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম, দেন স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর চেঞ্জ ইন টেম্পারেচার মানে হলো ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। তো এখন ডেনসিটি হলো 1 গ্রাম পার সিএম কিউব। তো ডেনসিটি ইনটু ভলিউম ফার্স্টে করি, 22.5 ছিল না ভলিউম, হ্যাঁ। তো এটাতে কি আসলো, ম্যাসটা কিসে আসলো শুভাশিস, ডেনসিটিটা হলো গ্রাম পার সিএম কিউবে আর ভলিউমটা হলো সিএম কিউবে। তো তাহলে ম্যাসটা কিসে আসলো, গ্রামে আসলো না। গ্রামে আসছে ভাই, সো এখন গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য কি করতে হবে, 1000 দিয়ে ডিভাইড দিতে হবে নাকি। ডিভাইড দিতে হবে, হ্যাঁ 1000। তো তাহলে পরে এই 1000 দিয়ে ডিভাইড দিলাম। এখন সি এর ভ্যালু কত, 4190, আর টেম্পারেচারের চেঞ্জ কত, 51.5, সরি হ্যাঁ 52.5 থেকে 21.5 বাদ দিতে হবে। সেইখানে থেকে কি পেয়ে যাবো, এনার্জির ভ্যালুটা পেয়ে যাবো না নাকি। আরিয়ান কত আসে দেখো তো, ভাই আসে 2922.5। 2922.525 এত জুল। তো তার মানে 2 SF এ শো করতে বলছে। তো তার মানে আমরা কয়টা সিগনিফিকেন্ট ফিগার দিব, 3টা নাকি সুভাষিস, হ্যাঁ ভাই, 2 সিগনিফিকেন্ট ফিগার শো করতে বলছে। তো তার মানে আমরা কি করব, হ্যাঁ একটা হ্যাঁ, সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব। ও তো হ্যাঁ বেশি তাহলে রাখতে হবে। একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিলে 2920 জুল। সো আমরা অ্যানসারটা যদি দেখি, এই যে অ্যানসারটা কত, 2920 জুল। বুঝতে পারছো, হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে। সো তাহলে এখানে কোশ্চেন নাম্বার 2 এর এ নিয়ে কারো কোনো কনফিউশন আছে, ফারহান, আরিয়ান। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। এই যে ভাইয়া টেম্পারেচারটা তো এখানে সেলসিয়াসে না, হ্যাঁ তাহলে এখানে তাহলে কেলভিনে কিভাবে নিব, মানে এখানে কি কেলভিনে নেওয়া দরকার আছে?
এইখানে দেখো একটা ব্যাপার দেখো আরিয়ান, তুমি যেটা জিজ্ঞাসা করছো বুঝতে পারছি যে এখানের মধ্যে মনে করো তোমার ইউনিটটা পার কেলভিনে দেওয়া, তো তাহলে পরে কি কোনো সমস্যা হচ্ছে না কিনা? না, আসলে কোনো সমস্যা নাই। কেন নাই? দেখো তুমি এখানের মধ্যে যেটা করতেছো ডিফারেন্স ইন টেম্পারেচার বের করতেছো, তাই না বলো আরিয়ান? তো তাহলে হ্যাঁ ভাইয়া 52.5 কে তুমি কেলভিনে নাও, কত আসে? 325.5 325.5 আর 21.5 কে কেলভিনে নাও। 294.5 তো এখন এই দুটার মধ্যে ডিফারেন্স বের করো তো, দোনোটার সাথে তুমি 273 প্লাস করছো। তো তাহলে এই দুইটা ডিফারেন্স যখন নাকি নিবা কোনো চেঞ্জ আসবে? ডিগ্রি সেলসিয়াসে রাখো নাকি কেলভিনে রাখো? না। তো এর জন্য আসলে যায় আসে না, বুঝতে পারছো? হ্যাঁ কেলভিনে নিয়েও করতে পারো, বাট দ্যাট ওন্ট মেক এনি ডিফারেন্স। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। ওকে। ফারহান বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝছি। ওকে, তাহলে এই জিনিসটা গেল আমাদের এ নাম্বার। এরপরে বি নাম্বারের এখানের মধ্যে কি বলতেছে যে এক্সপ্লেইন one precaution that the student should take when carrying out the experiment to make the energy calculated as accurate as possible। তো এখানের মধ্যে প্রিকশনের ব্যাপারটা কি? প্রিকশনের ব্যাপারটা হলো যে আমাদের পানিটাকে কি করতে হবে? নাড়া দিতে হবে, তাইলে জানি হিটটা কি হইতে পারে, সুন্দর মতো ডিস্ট্রিবিউট হইতে পারে। তো তাহলে এখানের মধ্যে কি পানিটাকে নাড়া দিতে হবে, স্টার করা লাগবে, তো তাইলে জানি টেম্পারেচারটা সেম হয়। বা ক্রিস্পটা যে পুরাইতেছে এটা টেস্ট টিউবের কাছে থাকতে হবে, তাইলে জানে সারাউন্ডিং এ কোনো এনার্জি ছড়ায় না যায়, সব যেন কে পায়? টেস্ট টিউবের পানিটা পায়। তো যে কোনো একটা বলে তার করেসপন্ডিং রিজনিং দিবা, এই যে কিপ দ্য ক্রিস্প ক্লোজ টু দ্য টেস্ট টিউব টু রিডিউস দ্য হিট ডিসিপেটেড টু দ্য সারাউন্ডিংস। তো যে কোনো একটা এরকম লিখলে দেন থার্মোমিটারের রিডিংটা আই লেভেলে নিতে হবে, তাইলে জানি কি না হয়, কোনো প্যারালেক্স এরর না হয়। তো এরকম যে কোনো একটা রিজনিং এন্ড তার এক্সপ্লেনেশনটা বললেই হবে। ঠিক আছে, প্রিকশন এন্ড রিজনিং। তো যে কোনো একটা যেটা তোমাদের পছন্দ হয় ওইটা তোমরা লিখতে পারো। ঠিক আছে, তো এটা একটু সবাই তাড়াতাড়ি লিখে ফেলো, দেন আমরা সি নাম্বার কোশ্চেনে দেখে সি নাম্বার কোশ্চেনে কি বলতেছে। সবার কপি করা হয়েছে? আচ্ছা, তো এখন সি নাম্বারে কি বলতেছে যে আসলে যে ইট স্টেটস অন দ্য ক্রিস্প প্যাকেট দ্যাট দ্য এনার্জি পার গ্রাম অফ দ্য ক্রিস্প ইজ কত? 21.9 কিলো জুল। আর আমরা মাত্র পাইছি কত? 2900 জুল। কোথায় 21.9 কিলো জুল মানে কত? 21900। আর আমরা পাইছি মাত্র 2900। তো তার মানে কি খুবই খুবই কম অ্যামাউন্টে আমরা এনার্জিটা পাইছি না আরিয়ান? যে যা পাওয়ার কথা তার থেকে কি অনেক 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 কম পাইছি। তো বলতেছে কম্পেয়ার দিস ভ্যালু উইথ দ্য ভ্যালু ক্যালকুলেটেড বাই দ্য স্টুডেন্টস ডেটা এন্ড সাজেস্ট আ রিজন ফর দ্য ডিফারেন্স। তো তাহলে কি প্রথম কথা হলো কি কম্পারিজন। কম্পারিজনে দেখলাম কি যা পাওয়ার কথা তার তুলনায় অনেক অনেক বেশি কম পাইছি। এই যে the energy value calculated from the experimental data is much less than the value stated on the crisp packet. So এখন এখানের মধ্যে রিজনটা কি হতে পারে? সব এনার্জি কি হইতেছে না, পানির কাছে যাচ্ছে না, কিছু এনার্জি কি হইতেছে সারাউন্ডিং এ লস হয়ে যাইতেছে। বা এমন বলা যায় যে কি জিনিস, ওই চিপসটাকে শুধু পুরাইলেই
সব এনার্জি পাওয়া যায় না। চিপসের মধ্যে এমন হতে পারে কি কেমিক্যাল কোন রিঅ্যাকশন হয়, যে চিপস তো আমরা খাই, চিপস তো পুরাই না, তো আমরা খাওয়ার পরে আমাদের বডির ভিতরে যে রিঅ্যাকশনটা হয় ওই রিঅ্যাকশনের জন্য আসলে এনার্জিটা কি হয় বেশি আসে, যেটা চিপসটাকে পুরাইলে পরে পুরোপুরি কি করতে পারতেছি না, এনার্জিটা এক্সট্রাক্ট করতে পারতেছি না চিপসের থেকে। ব্যাপারটাকে বুঝতে পারছো কি বললাম শুভাশিস? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই সি নাম্বারের অ্যানসারটা একটু লিখে ফেল, যে এনার্জি ক্যালকুলেটেড বাই দ্য এক্সপেরিমেন্ট ইজ ভেরি ভেরি লেস দ্যান দ্য ভ্যালু স্টেটেড অন দ্য চিপস প্যাকেট। সো রিজনটা কি, নট অল এনার্জি ফ্রম দ্য চিপস ইজ ট্রান্সফার্ড টু দ্য ওয়াটার, অর নট অল এনার্জি ইজ রিলিজড বাই বার্নিং। যে চিপসটাকে শুধু পুরাইলেই সব এনার্জি পাওয়া যাবে না। সবাইকে লেখা হয়েছে অ্যান্সারটা? ফারহান লেখা শেষ? Yes, sir. Done. ওকে, ঠিক আছে। সো এখন আমরা পরের কোশ্চেনটা দেখি কি বলতেছে। আচ্ছা, এই কোশ্চেনটা মজার। এখানের মধ্যে কি বলতেছে, কোশ্চেন নাম্বার 3, the maximum recommended temperature at which meat should be maintained when it is being transported, এটা কত, 4 ডিগ্রি সেলসিয়াস। যে যখন নাকি মাংস এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়, যে বড় বড় রেফ্রিজারেটর ট্রাক দিয়ে এরকম মাংস ট্রান্সফার করা হয়, তো এটা রেকমেন্ডেড টেম্পারেচার কত, যে বেশির চেয়ে বেশি 4 ডিগ্রি সেলসিয়াস যেন হয়। এর চেয়ে বেশি টেম্পারেচার হয়ে গেলে, যে মাংসর টেম্পারেচার যদি 4 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়, তো তাহলে পরে কি মাংসটা নষ্ট হয়ে যাবে। তো এখন বলতেছে কি 275 কেজি অফ মিট is being transported by a কি বলে টু আ সুপারমার্কেট। তো এরকম বড় বড় ট্রাক দিয়ে কি করতেছে, সুপারমার্কেটে মাংস ট্রান্সফার করতেছে, সাপ্লাই করবে আর কি। তো বললো কি the meat is cooled from 18.5 degree Celsius to 1.5 degree Celsius before being loaded into the van for transportation। তো প্রথমে যখন নাকি যে ফার্মের মধ্যে ওই মনে করো কেটেলটাকে যখন নাকি জবাই করা হয়েছে, তো তখন তো তার টেম্পারেচার অনেক বেশি ছিল, তো এটাকে কি করছে, ফ্রিজে রাখা টেম্পারেচার কমায় কততে নামাইছে, 1.5 ডিগ্রি সেলসিয়াসে নামাইছে। এখন এটাকে কি করবে, ওই রেফ্রিজারেটর ট্রাক দিয়ে ট্রান্সফার করবে, ঠিক আছে। তো এখন বলতেছে কি দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ মিট ইজ এত, মিটের স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেওয়া। তো এখন বলতেছে দ্য অ্যামাউন্ট অফ থার্মাল এনার্জি দ্যাট হ্যাজ বিন রিমুভড ফ্রম দ্য মিট। তো মিটার থেকে কতটুকু থার্মাল এনার্জি রিমুভ করা হয়েছে। তো আমরা E is equal to কি জানি, mc del theta or del t। তো mass হলো 275 কেজি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো 3.59 into 10 to the power 3, আর চেঞ্জ ইন টেম্পারেচার হলো 18.5 minus 1.5। যে চেঞ্জ আমাদের পজিটিভ চেঞ্জ নাকি নেগেটিভ চেঞ্জ যায় আসে না, জাস্ট চেঞ্জ নিব আর কি। সো এটা কত আসে, এটা এখানে থেকে অ্যানসার দেখে ফেলতে পারি, সমস্যা নাই। তো এটা আসে কত, 1.68 into 10 to the power 7 জুল। সো তাহলে আমাদের যেহেতু 3 সিগনিফিকেন্ট ফিগার এন্ড 2 সিগনিফিকেন্ট ফিগারের কম্বিনেশন, তো তাহলে লোয়ার সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসার দিব। তো লোয়ার সিগনিফিকেন্ট ফিগারটা কত, 2। সো তাহলে অ্যানসারটা দিব কত, 1.7 into 10 to the power 7 জুল। তো 1.7 into 10 to the power 7 জুল। তো এটা হলো আমাদের কি কোশ্চেন নাম্বার 3A, ঠিক আছে। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। শুভাশিস কোনো কনফিউশন আছে? না ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, তো এখন দেখো কি হয়েছে, যে সুপারমার্কেটে নিয়ে আসলো, এখন সুপারমার্কেটে এসে ওটাকে আনপ্যাক করবে না, তো আনপ্যাক করতেছে। when the meat is unpacked at the supermarket it is initially left in the warm, যে প্রথমে একটু গরমের জায়গায় রাখে। তো এখন এখানের মধ্যে কি, the meat warms up uniformly from 1.5 degrees Celsius as the energy is transferred from the surrounding to the meat at a rate of কত, 720 ওয়াট। যে সারাউন্ডিং থেকে মাংসর ওখানে এত রেটে
এনার্জি আসতেছে। তো এখন বলতেছে শো দ্যাট দেয়ার মাইট বি আ রিস্ক ইন ইটিং দ্য মিট ইফ ইট ইজ লেফট আউট ফর লঙ্গার দ্যান অ্যান আওয়ার, যে 1 ঘন্টার বেশি যদি মাংসগুলাকে ওই গরম এনভায়রনমেন্টে রেখে দেওয়া হয়, তো তাহলে মাংস টেম্পারেচার এত বেশি হয়ে যাবে যে তখন কি করা যাবে না, মাংসটাকে আর খাওয়া যাবে না, ফুড পয়জনিং হবে বা অমান টাইপের সমস্যা হবে। তো কেন এই জিনিসটা আমরা দেখি, যে আমাদের কি পড়ছিলাম মাত্র আমরা দেখে আসছি সুভাষিস, যে ম্যাক্সিমাম রেকমেন্ডেড টেম্পারেচারটা কত, 4 ডিগ্রি হ্যাঁ সেলসিয়াস না? হ্যাঁ তো তাহলে 4 ডিগ্রি থেকে যদি ফাইনাল টেম্পারেচারটা বেশি হয়ে যায় তো তাইলে পরে কি সমস্যা নাকি? হ্যাঁ ভাই তো এখন আমরা কি জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু এনার্জি বাই টাইম। তো তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু কি হবে, পাওয়ার ইনটু টাইম। তো পাওয়ার হলো 720 ওয়াট, আর 1 ঘন্টায় কত মিনিট, 60, আর এত মিনিটে কত সেকেন্ড, ইনটু 60। তো তাহলে এখানে এনার্জিটা কত আসে, যে 1 ঘন্টায় সারাউন্ডিং থেকে কত এনার্জি পায়, 720 ইনটু 60 ইনটু 60, এটা করলে কত আসে, 259,200। ওকে, এখন এই এনার্জিটা কি করবে, মিটের টেম্পারেচারটা চেঞ্জ করাতে আসবে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, চেঞ্জ ইন টেম্পারেচারটা কি আসে, এনার্জি ডিভাইডেড বাই মাস ইনটু স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তো এনার্জি হলো 259,200 ডিভাইডেড বাই 275 কেজি, আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি ছিল কত, 3.59 ইনটু 10 টু দি পাওয়ার 3, 3.59 ইনটু 10 টু দি পাওয়ার 3। তো এই টেম্পারেচারটা কত আসে, চেঞ্জ ইন টেম্পারেচারটা শুভাশিস? ভাইয়া আসে 2.6255। এখানের মধ্যে আর কিছু না, 2.6255 এমন। 55 হ্যাঁ ভাইয়া। ওকে, তো এখন দেখো চেঞ্জ ইন টেম্পারেচারটা এটা, তো চেঞ্জ মানে কি, ইনিশিয়ালের থেকে এখানে কি টেম্পারেচারটা বাড়তেছে নাকি কমতেছে? এটা গরম এনভায়রনমেন্টে রাখছে না, তো টেম্পারেচারটা কি হবে, বাড়বে নাকি? হ্যাঁ ভাইয়া বাড়ছে। তো তাহলে ফাইনাল টেম্পারেচার ইজ ইকুয়াল টু কত আসে, দেখো তো, ফাইনাল টেম্পারেচার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল টেম্পারেচার প্লাস চেঞ্জ ইন টেম্পারেচার, তাই তো? হ্যাঁ ইনিশিয়াল টেম্পারেচার প্লাস চেঞ্জ ইন টেম্পারেচার। তো এখন ইনিশিয়ালি ছিল 1.5, আর এটা থেকে আরো 2.6 ডিগ্রি সেলসিয়াস বাড়তেছে, তো এটা হয়ে গেল কত, 4.1 হয়ে গেল না? হ্যাঁ ভাইয়া 4.1 হয়ে গেছে। সো এটা কি 4 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া 0.1। তো তার মানে এর জন্য কি, খাবারটা 1 ঘন্টার বেশি বা এরকম সময় যদি বাইরে রেখে দেওয়া হয় তো তাহলে পরে কি হয়ে যাবে, আনসেফ হয়ে যাবে খাওয়ার জন্য। বুঝতে পারছো? এই যে 2.6 ডিগ্রি হলো চেঞ্জ ইন টেম্পারেচার, তো কনক্লুশন কি, ফাইনাল টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান 4 ডিগ্রি। তো তাহলে দ্য সিফ কি বলে, সো দ্য মিট মে বি আনসেফ টু ইট। সো তাহলে এখানের মধ্যে কি বলবো, সরি, সো এখানের মধ্যে কি বলবো, this is greater than 4 degrees Celsius, so the meat can be unsafe to eat। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, সবাই একটু এই ক্যালকুলেশনটা কপি করে ফেলো, দেন আমরা কোশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি। কপি করা শেষ হয়েছে সবার? সুভাষিসের কি বাকি আছে?
হ্যাঁ ভাই শেষ। ওকে, শেষ, ঠিক আছে। হ্যাঁ এখন দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে? The photograph shows an inflatable globe. This is an flexible plastic sphere on which the map of the world is printed. It is inflated by blowing into it like a balloon. যে বেলুনের মতো এরকম আমরা এরকম ছোটকালে এমন গ্লোব পাওয়া যেত না, যেগুলোকে এরকম ফুলায় ফুলায় এমন ওয়ার্ল্ডের সাইজে যেমন ম্যাপ আসতো আর কি, একটা গ্লোব আসতো। সো এখন বলতেছে কি, when fully inflated the globe has a volume of এত। তো পুরাপুরি ফুলানো থাকলে ভলিউম এত হয়। and at 22 degrees Celsius the pressure exerted by the globe is এত। তো ইনিশিয়াল ভলিউম, ইনিশিয়াল টেম্পারেচার, ইনিশিয়াল প্রেসার সব আমরা জানি। তো এখন বলতেছে কি, on average there are this amount of molecules in each breath we take। আমাদের প্রতিটা ব্রেথে, যে প্রতিটা নিঃশ্বাসে এতগুলা মলিকিউল থাকে। তো এখন বলতেছে যে কয়টা ব্রেথ লাগবে পুরাপুরি কি বলে শো করতে, বলছে যে 140 বার ফু দিতে হবে। ঠিক আছে, 140 বার ফু দিতে হবে, তাইলে জানি পুরা গ্লোবটা কি করা যায়, ইনফ্লেট করা যায়। তো এখন আমাদের সরি, এখন আমাদের নাম্বার অফ মলিকিউলস এর ফর্মুলাটা কি ছিল? নাম্বার অফ মলিকিউল নিয়ে ফর্মুলাটা PV is equal to ক্যাপিটাল N, ওইটার সাথে K টা কি ছিল? বোল্টজম্যান কনস্ট্যান্ট, তাই না? ক্যাপিটাল N ইনটু T, K ইনটু T। সো তাহলে এখানের জন্য আমাদের নাম্বার অফ এয়ার মলিকিউল কয়টা লাগবে? PV is equal to কি বলে, N is equal to PV by KT। তো এখন প্রেসার জানি, ভলিউম জানি, টেম্পারেচার জানি। টেম্পারেচারটা কি করা লাগবে? ডিগ্রি সেলসিয়াস থেকে কি করা লাগবে? কেলভিনে নিতে হবে। তো এটা কত হবে? 295 কেলভিন নাকি? আর বোল্টজম্যান কনস্ট্যান্ট আমরা অলরেডি জানি। তো এখন এখানে থেকে যদি আমরা অ্যানসারটা দেখি, যে দেখো PV is equal to NKT, তো N is equal to PV by KT। তো ইনিশিয়াল প্রেসার জানি, ভলিউম জানি, K এর ভ্যালু হলো এত, যে বোল্টজম্যান কনস্ট্যান্ট কত? 1.38 into 10 to the power minus 23। আর টেম্পারেচারটাকে কি করছে? ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করছে। তো ফাইনালি আসলো কত? এতগুলা এয়ার মলিকুল দরকার। তো এখন আমরা ফার্স্টে কি বের করছি? নাম্বার অফ এয়ার মলিকুল বের করছি 1.69 into 10 to the power 24। এটা ফার্স্টে এখানে লিখি into 10 to the power 24 molecules। ভ্যালুগুলো কি কি ছিল? 6.55 into 10 to the power minus 2। প্রেসার হলো 1.05 into 10 to the power 5। নিচে টেম্পারেচার 295 আর বোল্টজম্যান কনস্ট্যান্ট 1.38 into 10 to the power minus 23। তো এতগুলা মলিকিউলস। তো একটা ব্রেথে, যে একদম ইউনিটারি মেথড, যে একটা ব্রেথে এতগুলা মলিকিউল, তো তাহলে পরে কতগুলা ব্রেথ লাগবে এতগুলা মলিকিউলের জন্য? তো এটা বের করতে পারবো না? সেটা কি হবে? সো নাম্বার অফ ব্রেথস, so number of breaths is equal to a number of molecule divided by 1.25 into 10 to the power 22। তো তাহলে কত আসে? 138 টা ব্রেথ আসে। তো এখানে অ্যানসারে দেখলেই হয় কয়টা? আচ্ছা 135 টা, সরি 138 না, 130 কয়টা? 5 টা। তো এটা কি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 140, তাই তো আরিয়ান? তো এইসব ম্যাথ আসলে খুবই খুবই ইজি। তো এগুলা জাস্ট ফর্মুলার মধ্যে ফেলে দিলে হয়ে যাবে, ঠিক আছে? দেন বি নাম্বারে কি বলতেছে? বি নাম্বারে বলতেছে the fully inflated globe is left outside and তখন তার টেম্পারেচারটা কি হয়ে গেছে? 22 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তো এখন বলতেছে ভলিউম অফ দ্য গ্লোব রিমেইনস কনস্ট্যান্ট। তো বলতেছে নতুন প্রেসারটা কত হয়? তো আমরা কি জানি, ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তো তাহলে আমরা এই ফর্মুলা পড়ে আসছিলাম না? প্রেসার লতে P1 by T1 is equal to P2 by T2 নাকি? হ্যাঁ তো তাহলে এখানে থেকে আমরা যদি ফাইনাল প্রেসারটা ক্যালকুলেট করি, ফাইনাল প্রেসার will be equal to P1 into T2 divided by T1।
সো শুরুতে প্রেসার ছিল কত 1.05 ইনটু 10 টু দি পাওয়ার 5। আর টেম্পারেচার গুলিকে মাস্ট কি করতে হবে ফারহান, টেম্পারেচার গুলিকে কেলভিনে নিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা যেন কখনো ভুল না হয়, এইটাই জাস্ট ভুল করার জায়গা, বাকি সব একদম ইজি ইজি জিনিস। তো ফাইনাল টেম্পারেচার যদি আমরা কেলভিনে রাখি তো তাহলে কত হবে 303 কেলভিন, আর ইনিশিয়াল টেম্পারেচার হলো 295 কেলভিন, নাকি? সেখানে থেকে ফাইনাল প্রেসারটা চলে আসবে। এই ক্যালকুলেশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আরিয়ান তো এগুলো করেই ফেলছো নাকি? হ্যাঁ ভাইয়া। ওকে, এরপর বি সি নাম্বারে বলতেছে ইউজিং কি বলে ইনক্লুডিং আইডিয়াস অফ মোমেন্টাম এক্সপ্লেইন হোয়াই দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য এয়ার ইন দ্য গ্লোব ইনক্রিজেস। তো এখন এখানে কেন বাড়বে প্রেসারটা? বিকজ যত টেম্পারেচার বাড়বে তো তখন কি হবে, এভারেজ কাইনেটিক এনার্জি বাড়বে না, যে টেম্পারেচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এভারেজ কেই। তো এখন টেম্পারেচার বাড়লে এভারেজ কাইনেটিক এনার্জি বাড়বে, এভারেজ কাইনেটিক এনার্জি বাড়লে পরে কি হবে, মোমেন্টাম নিয়ে যেহেতু বলতে বলছে তো পার কলিশন, যে এখানের মধ্যে দেখো প্রতিটা কলিশনে যে ভেলোসিটি ছিল ওই ভেলোসিটিতেই তো ব্যাক করে, যে ইলাস্টিক কলিশনই তো হয়, কিন্তু পার কলিশনে আমাদের চেঞ্জ ইন মোমেন্টামটা কি হচ্ছে, চেঞ্জ ইন মোমেন্টামটা বেশি হচ্ছে না, যে চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু 2mv। তো ভেলোসিটি যদি বেড়ে যায় তো পার কলিশনে আমাদের চেঞ্জ ইন মোমেন্টামটাও কি হইতেছে আরিয়ান, বাড়তেছে, তাই তো? হ্যাঁ ভাইয়া। সো তাহলে পার কলিশনে যদি চেঞ্জ ইন মোমেন্টাম বাড়ে তো এর জন্য কি হবে, প্রেসারের ভ্যালুটাও ইনক্রিজ করবে, বিকজ ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। তো যেহেতু চেঞ্জ ইন মোমেন্টাম বাড়তেছে মানে ফোর্স বাড়বে, ফোর্স বাড়া মানে প্রেসার বাড়া, বিকজ ফোর্স ইজ ইকুয়াল টু প্রেসার বাই এরিয়া। তো ফোর্স বাড়তেছে মানে প্রেসারও কি হইতেছে, বাড়তেছে। সরি উল্টা লিখছি, প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া হবে, ফোর্স ইজ ইকুয়াল টু প্রেসার বাই এরিয়া লিখছি। তাই যে ফোর্স বাড়া মানে প্রেসার বাড়তেছে, তো এর জন্য কি করে প্রেসারটা ইনক্রিজ করে। এই জিনিসগুলো আমরা যদি পয়েন্ট গুলো দেখি এখানে কি বলতেছে, এই যে এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস ইজ গ্রেটার, তো এর জন্য কলিশন রেট বাড়বে। তো দেয়ার ইজ মোর কলিশন কি বলে মোর মোমেন্টাম পার কলিশন, or the rate of change in momentum increases, তো এর জন্য গ্রেটার ফোর্স অন দ্য কন্টেইনার ওয়াল। একদম ও লেভেলস এর অ্যান্সার, যে টেম্পারেচার বাড়লে কেন প্রেসার বাড়ে, পুরো ও লেভেলস এ যেমন টাইপের অ্যান্সার লিখতাম পুরো ওইটাই, তাই না শুভাশিস? হ্যাঁ ভাই, সিকোয়েন্স ওয়াইজ করা নাই। ওইটাই, যে জাস্ট প্রথমে টেম্পারেচার বাড়তেছে দেখে এভারেজ কেই বাড়তেছে, এভারেজ কেই বাড়তেছে মানে নাম্বার অফ কলিশন বেড়ে যাবে, তো পার কলিশন ফোর্স বেশি, তো এর জন্য প্রেসার বেশি। ঠিক আছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, সো এই জিনিসগুলো তোমরা লিখতে পারবা, এর জন্য আলাদা করে লিখে দিলাম না, এই জিনিসগুলো খুবই ইজি। এখন এখানের মধ্যে কি বলতেছে কোশ্চেন নাম্বার 5, আমি ক্যালকুলেশন গুলি করে দিচ্ছি আর কি মেইনলি। তো এখন এখানের মধ্যে 5 নম্বরে কি বলতেছে, a large copper saucepan has a mass of 1.08 kg and it is filled with 2.85 kg of raspberries। তো কপারের একটা সসপ্যানের মধ্যে আমরা রাসবেরি কি করব, গরম করব। তো এখন প্যানটাকে কি করা হচ্ছে, কনস্ট্যান্ট একটা রেটে, যে 650 ওয়াট এত রেটে প্যানকে এনার্জি দেওয়া হচ্ছে। এখন বলতেছে the pan and the raspberries are initially at 22 degrees Celsius temperature. Calculate the theoretical rise in temperature of the raspberries after 5 minutes. The specific heat capacity of copper and specific heat capacity of raspberries এখানের মধ্যে দেওয়া। তো এখন এখানের মধ্যে কাজটা কি হবে দেখো, যে ফাইনালি রাসবেরির টেম্পারেচার কত হবে, 5 মিনিট ধরে হিট দিলে ফাইনাল টেম্পারেচারটা কত হবে এটা বের করতে বলছে। সো এখন ফার্স্ট অফ অল পাওয়ার ইজ ইকুয়াল টু এনার্জি বাই টাইম। তো এনার্জি ইজ ইকুয়াল টু কি হবে শুভাশিস, পাওয়ার ইনটু টাইম। পাওয়ার ইনটু টাইম। সো এখন পাওয়ার হলো 650 আর টাইম হলো 5 মিনিট, তো মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য ইনটু 60, তো এনার্জি কত আসে 195,000। 195,000। তো এত হলো কি আমাদের টোটাল এনার্জি, যেটা হিট এনার্জি কে পাবে,
কপার সসপেনটা আর রাস্পবেরি সবাই মিলায়ে টোটাল এনার্জি পাবে এতটুকু, ঠিক আছে? তো এটা হলো হ্যাঁ। টোটাল এনার্জি, ভালো কথা। তো এখন এই এনার্জিটা কপারও কিছু নিবে, রাস্পবেরিও কিছু নিবে। তো এখন এইখানের মধ্যে এনার্জি ডিস্ট্রিবিউশনটা কেমন কি হবে ওই ব্যাপারটা আমাদের দেখা লাগবে। ফার্স্ট এর কাজটা কি দেখো, তোমার এনার্জি is equal to mass of copper suspension into specific heat capacity of copper into change in temperature of copper plus mass of raspberry plus specific heat capacity of raspberry into change in temperature of raspberry, তাই না? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে কপার সসপেনটা কতটুকু হিট এনার্জি নিবে এটা আমাদের ফার্স্ট অফ অল একটা ব্যাপার মাথায় রাখা লাগবে। যে কাহিনীটা কেমন দেখো, যে আমাদের চেঞ্জ ইন টেম্পারেচার দুইটাকে তো একই সাথে হিট দিচ্ছে, কিন্তু যার স্পেসিফিক হিট ক্যাপাসিটি কম সে কি করবে, তাড়াতাড়ি হিট আপ হবে। আর যার স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা বেশি সে কি করবে, আস্তে আস্তে হিট আপ হবে, তাই না শুভাশিস? হ্যাঁ ভাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এনার্জির ভ্যালু আমরা জানি, ম্যাস গুলো আমাদের কাছে দেওয়া আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি গুলি দেওয়া আছে। তো এখন চেঞ্জ ইন টেম্পারেচার গুলির মধ্যে দোনোজনের একটা জিনিস কিন্তু কমন, কি কমন, ইনিশিয়াল টেম্পারেচার, যে বোথ অফ দেম আর এট ইনিশিয়ালি কত 22 ডিগ্রি সেলসিয়াস। তো দুইজনই ইনিশিয়ালি কততে আছে, 22 ডিগ্রি সেলসিয়াসে আছে। তো এখন ফাইনালি রাস্পবেরির টেম্পারেচার কত হবে এটা আমাদের কাছে বের করতে বলছে। সো এখানের মধ্যে তারা কি করছে, দাঁড়াও একটা মিনিট, এই যে এখানের মধ্যে তারা ধরে নিছে কি, তারা ধরে নিছে যে টেম্পারেচারের চেঞ্জ দোনোজনের জন্য সেম, ঠিক আছে, দোনোজন একই রেটে হিট আপ হবে। কেন? বিকজ তোমার এখানের মধ্যে খেয়াল করো একটা কাজ, তুমি সসপ্যানের উপরে, ঠিক আছে, এই সসপ্যানের উপরে কি করছো, রাস্পবেরি গুলা রাখছো না শুভাশিস? হ্যাঁ ভাই। তো সসপ্যানটা যদি গরম হয়ে যায়, তো এখন সসপ্যানটা একা গরম হইতে পারবে না, সসপ্যানের সাথে কে কন্ট্যাক্টে আছে, রাস্পবেরি গুলা কন্ট্যাক্টে আছে না? রাস্পবেরি গুলো আছে, তো হ্যাঁ। তাহলে এর জন্য রাস্পবেরি আর সসপ্যানটা একই সাথে হিট আপ হবে, কিন্তু এটা আসলে থিওরিটিক্যালি কারেক্ট না। তো এটার জন্য কি, চেঞ্জ ইন টেম্পারেচারটাকে তারা সেম ধরছে। তো তাহলে চেঞ্জ ইন টেম্পারেচারটাকে কমন নিলে কি, mass of copper suspension into specific heat capacity of copper plus mass of raspberries into specific heat capacity of raspberries is equal to energy. So তাহলে চেঞ্জ ইন টেম্পারেচারটা কত হয়, এনার্জি ডিভাইডেড বাই এই জিনিসগুলা। সো এখানের মধ্যে কি আসে, এনার্জি হলো তোমার 195,000, mass of copper suspension 1.08, specific heat capacity of copper হলো 386, আর ওখানে রাস্পবেরি হলো 2.85 কেজি, আর এটার স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো 3890। তো এখানের মধ্যে চেঞ্জ ইন টেম্পারেচার আসবে, দেন চেঞ্জ ইন টেম্পারেচারের সাথে 22 প্লাস করে দিলে আমরা কি পেয়ে যাব, আচ্ছা রাইসটাই চাইছে, যে চেঞ্জটাই চাইছে, তো এটা কত আসে 16.95, 16.95 কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস যেটাই বলো। তো তাহলে এটাকে লিখবো কত, 17 ডিগ্রি সেলসিয়াস, যে আমাদের টু সিগনিফিকেন্ট ফিগারে ফাইনাল অ্যান্সারটা দিব। তো তাহলে এটা কত আসে 17 ডিগ্রি সেলসিয়াস। তো এখন বলতেছে যে আসলে এই যে আসলে টেম্পারেচারের রাইজটা কি হবে না, এত বেশি হবে না। তো বলতেছে কেন, যে স্টেট ওয়াইড দ্য অ্যাকচুয়াল রাইজ উইল বি লেস দ্যান দিস, বিকজ একটা হইতে পারে কি, কিছু এনার্জি সারাউন্ডিং এ ট্রান্সফার হয়ে যাবে, তাই না? তো এটা হলো সবচেয়ে কমন অ্যান্সার, যে some of the energy will be transferred to where, some of the energy will be transferred to the surroundings, ঠিক আছে ফারহান? তো এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, আছে? ওকে, তো এটা গেল কি আমাদের কোশ্চেন নাম্বার 5। দিয়া কি বুঝতে পারতেছো কোশ্চেন গুলি? Yes, bhaiya. ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এর এখানের মধ্যে কি বলতেছে, দ্য টেবল শোজ ডেটা ফর
আর নাম্বার অফ মেটালস, অ্যালুমিনিয়ামের জন্য, কপারের জন্য, সিলভারের জন্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেওয়া, অ্যাটমিক মাস ইউনিট দেওয়া। এখন একটা মজার কোশ্চেনটা কেমন দেখো। It is stated in a textbook that the specific heat capacity of a metal is inversely proportional to the atomic mass. The atomic mass এর সাথে inversely proportional বলতেছে, কিন্তু এটা কি আসলে ঠিক নাকি না এই জিনিসটা নিয়ে আমাদের কোশ্চেন করবে। যে এ নাম্বারে কি বলছে, show that this statement is approximately correct। কিভাবে? অ্যাটমিক মাস যা 27 তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি 910, অ্যাটমিক মাস বাড়লো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কমছে। এখানে আবার অ্যাটমিক মাস বাড়ছে কিন্তু স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি হয়ে গেছে, আগের থেকে আরো কমে গেছে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে অ্যাটমিক মাস যত বাড়তেছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি করতেছে, তত ডিক্রিজ করতেছে না শুভাশিস? তো তাহলে এখানে অ্যাটমিক মাস যত বাড়তেছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি তত কমতেছে। এই জিনিসটাই তো কি করছে, এই জিনিসটাই তারা টেক্সট বুকের মধ্যে স্টেট করছে যে যত অ্যাটমিক মাস বাড়ে তত কি হয়, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কমে যায়। তো এই জিনিসটা আমরা টেবিলে থেকে দেখতে পাইতেছি যে কি বলতেছে, যে ইদার প্রোডাক্ট অফ এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি এন্ড অ্যাটমিক মাস চেক, অল থ্রি ম্যাটেরিয়ালস চেক। তো তাহলে কি প্রোডাক্টের অ্যাপ্রক্সিমেটলি সেম, যে এখানের মধ্যে দুইটা জিনিস যে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা শো করার জন্য কি বলছিলাম, যে y যদি x এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তো এখন প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য কি আসে, একটা কনস্ট্যান্ট আসে না শুভাশিস? হ্যাঁ ভাই। তো তাহলে দিস কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু y ইনটু x। তো তার মানে y আর x যে যারা দুইজন নাকি ইনভার্সলি প্রপোর্শনাল, তাদের প্রোডাক্ট অলওয়েজ কি আসবে, সেম আসবে। তো এখন আমরা এই প্রোডাক্ট গুলা বের করে দেখব যে এখানে কোন দুইটাকে ইনভার্সলি প্রপোর্শনাল বলতেছে, অ্যাটমিক মাস আর কাকে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি কে। তো তাহলে অ্যালুমিনিয়ামের জন্য যদি বের করে দেখি 910 ইনটু 27, দেন কপারের জন্য যদি বের করে দেখি 386 ইনটু 63.5, সিলভারের জন্য যদি বের করে দেখি 233 ইনটু 108। কোনটার জন্য কত হয় দেখো তো? ভাই অ্যালুমিনিয়ামের জন্য আসে 24570। 24570। ভাই হ্যাঁ 245, তারপর ভাই তারপরটা আসে 24511। 24511। এরপরেরটা ভাই তারপরটা 25164। 25164। তো এখন এই ভ্যালুগুলা কি আমাদের কাছাকাছি আসছে? হ্যাঁ ভাই অ্যাপ্রক্সিমেটলি ক্লোজ আসছে। তাহলে পরে এগুলাকে যেহেতু অ্যাপ্রক্সিমেটলি কারেক্ট শো করতে বলছে, তো তার মানে কি, সিন্স দে আর প্রোডাক্টস, কি কি প্রোডাক্ট, স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর অ্যাটমিক মাসের প্রোডাক্ট যেহেতু কাছাকাছি আসছে, তো তাহলে পরে আমরা বলতে পারি কি, যে তারা ইনভার্সলি প্রপোর্শনাল, এই জিনিসটা বলা যায়। ঠিক আছে? কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা, এরপরে কোশ্চেনে কি বলতেছে, a simple model suggests that at a given temperature the internal energy per atom should be the same in all metals। যে at a certain temperature the internal energy per atom সবগুলোর জন্য কি থাকবে, সেম থাকবে। তো explain how this accounts for the relationship between specific heat capacity and atomic mass। তো এখন এই জিনিসটা কিভাবে করে রিলেটেড, এখানে মধ্যে দেখো কাজটা কি, আমাদের মেইন ব্যাপারটা হলো এরকম যে একটা সার্টেন টেম্পারেচার আমাদের কাইনেটিক এনার্জিটা তো ফিক্সড। সো এখন স্পেসিফিক হিট ক্যাপাসিটির সাথে, যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি, যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের চেঞ্জের জন্য যতটুকু এনার্জি নিতে হয় বা দিতে হয়, ওইটাকে আমরা কি বলি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলি না? যে একটা 1 কেজি সাবস্টেন্সের জন্য 1 কেজি টেম্পারেচারের চেঞ্জ আনতে যতটুকু হিট এনার্জি চেঞ্জ দরকার, ওইটাকে আমরা কি বলি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলি। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, কয়েকভাবে এটা এক্সপ্লেন করা যায়।
The energy to raise temperature of 1 kg is proportional to the number of atoms in 1 kg. And number of atoms in 1 kg is equal to কি হবে? 1 divided by atomic mass. এটা মানে কি? Atomic mass জিনিসটা কি বলতো? Atomic massটা যে এখানের মধ্যে যে লেখা, এই যে এখানের মধ্যে যে atomic massটা লেখা, এই জিনিসটা কি বোঝায়? 27U, এটার মানেটা কি? আরিয়ান? Mass of proton plus mass of neutron. Mass of proton plus mass of neutron. এখানের মধ্যে আমাদের mass of proton plus mass of neutron যদি এখানের মধ্যে করো, ঠিক আছে, যে ইউটা আমাদের আসলে কি রিপ্রেজেন্ট করে? ইউ আমাদের একটা অ্যাটমিক মাস ইউনিট না? যেখানের মধ্যে জিনিসটা খেয়াল করো, কাজটা কি আসলে, যে এখানের মধ্যে 27U, ঠিক আছে, যে 27 হলো আমরা কি মাস নাম্বার যা লিখতাম, এটা 27 না অ্যালুমিনিয়ামের নাকি? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের মাস নাম্বার 27, এর মানেটা কি? এর মানেটা হলো যে 27U যদি আমরা বলি, তো 27 ইনটু 10 টু দি পাওয়ার কত? ইউ মানে কত? 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, তাই না? হ্যাঁ ভাই। তো তার মানে কি, একটা অ্যালুমিনিয়াম অ্যাটম, ঠিক আছে, 1 অ্যালুমিনিয়াম অ্যাটম, তার মাস কত? 27 ইনটু 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, নাকি আরিয়ান? তো একটা অ্যালুমিনিয়াম অ্যাটমের মাস হলো এত। তো তাহলে 1 কেজি অ্যালুমিনিয়াম বানানোর জন্য কয়টা অ্যাটম লাগবে? 1 বাই অ্যান্সার, নাকি? বুঝতে পারতেছো কি বলতেছি? যে এখানের মধ্যে 27 ইনটু 1.66, সরি, 27 ইনটু 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি একটা অ্যাটমের জন্য। সো তাহলে 1 কেজি বানানোর জন্য কয়টা অ্যাটম লাগবে? 1 বাই 27 ইনটু 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। তো এটা করলে পরে কয়টা অ্যাটমে 1 কেজি অ্যালুমিনিয়াম বানাইতে পারবে? এইটা পাওয়া যাইতেছি না, নাকি? সবাইকে বুঝতে পারতেছো কি বলতেছি? ভাই আরেকবার একটু বলো, একটু কনফিউজড হয়ে যাচ্ছি। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস 27U, ইউ হ্যাঁ, মানে হলো 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। মানে তো তার মানে একটা অ্যালুমিনিয়াম অ্যাটমের মাস কত? ভাই 27 ইন্টু 1.66 টাইমস 10 টু পাওয়ার মাইনাস 27। সো তাহলে 27 ইনটু 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজিতে কয়টা অ্যাটম হয় অ্যালুমিনিয়ামের? ভাই এখানে একটা অ্যাটম হচ্ছে। সো তাহলে 1 কেজি অ্যালুমিনিয়াম বানানোর জন্য কয়টা অ্যাটম লাগবে? ও আচ্ছা, তাহলে 1 ডিভাইডেড বাই অতগুলো, মানে 1 অ্যাটম ফর্ম করার জন্য এক্স্যাক্টলি। যতগুলো। তাহলে পরে এখানের মধ্যে বলতেছে এটা কি, যে নাম্বার অফ অ্যাটমস ইন 1 কেজি ইজ ইকুয়াল টু কি হবে? 1 ডিভাইডেড বাই দ্য অ্যাটমিক মাস, তাই না? হ্যাঁ ভাই। সো তাহলে কি, অ্যাটমিক মাস যত বেশি, নাম্বার অফ অ্যাটমস কি তত কম, নাকি আরিয়া? অ্যাটমিক মাস যত বড় মানে কি, একটা অ্যাটমের মাস যত বেশি হবে, 1 কেজি বানাইতে তত কম অ্যাটম লাগবে। ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছি? yes sir. যে মনে করো তোমার এই যে আম কিনো না, যখন নাকি আমাদের আমের সিজন আসে, যখন নাকি আমরা আম কিনি, ল্যাংড়া আম যখন নাকি কিনি, ল্যাংড়া আম তো সাইজ অনেক ছোট থাকে আর ম্যাস অনেক কম হয়। তো 1 কেজি ল্যাংড়া আমের মধ্যে কি হয়, আমাদের অনেকগুলো আম ধরে। কিন্তু যখন নাকি আমরা ফজলি আম কিনি, একটা ফজলি আমে কি হয়ে যায়, 1 কেজির বেশি হয়ে যায় না? হ্যাঁ, সো তাহলে পরে এখানের মধ্যে কাজটা কি, তোমার পার আমের যে ম্যাস, এটা হলো কি অ্যাটমিক ম্যাস।
সো আম যদি সাইজে বড় হয় তো তাহলে কি 1 কেজি আম বানাইতে কম নাম্বার অফ আম লাগবে, বুঝতে পারছো? আর যদি হ্যাঁ আমের ভাই, সাইজ বুঝতে বড় পারছি। হয় মানে অ্যাটমিক মাস যদি বড় হয় তো তার মানে কি 1 কেজি আম বানাইতে অল্প কয়টা আমে হয়ে যাবে, হ্যাঁ, বুঝতে পারছো? বুঝতে পারছি। হ্যাঁ ভাই। তো এই জিনিসটাই তো, তার মানে কি অ্যাটমিক মাস বেশি মানে নাম্বার অফ অ্যাটমস রিকোয়ার্ড টু মেক 1 কেজি মাস এটা কি হবে, কম হবে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো তাহলে এই জিনিসটাই যে the energy to raise 1 kg is proportional to the number of atoms in 1 kg because number of atoms in 1 kg is equal to 1 by atomic mass, ঠিক আছে? আরিয়ানের কি অ্যানসারটা ক্লিয়ার হয়েছে কি বলছি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে 6 এর বি এর অ্যানসারটা লিখে ফেলো। সবার কপি করা হয়েছে? শুভাশিস কপি করা শেষ? হ্যাঁ ভাই, শেষ হয়েছে। ওকে, তো এরপর আমরা যদি এখন কোশ্চেন নাম্বার 7 দেখি। কোশ্চেন নাম্বার 7 এর এখানে কি অবস্থা, এই ওয়ার্কশিট কত বড়! কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8, আচ্ছা আর দুইটাই আছে। কোশ্চেন নাম্বার 8টা ভালো বড়। ওকে, কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে দেখি। The graph shows the variation of pressure with volume for a sample of air at two different fixed temperatures. তো দুইটা ডিফারেন্ট ফিক্সড টেম্পারেচারের জন্য প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপ দেখাইতেছে। তো বলতেছে the air behaves as an ideal gas under these conditions. The number of molecules in air sample is constant. কার্ভ A হলো 25 ডিগ্রি সেলসিয়াস এর জন্য। তো 25 ডিগ্রি সেলসিয়াস, যে 25 ডিগ্রি সেলসিয়াসে কনস্ট্যান্ট রেখে প্রেসার আর ভলিউমের মধ্যে চেঞ্জ দেখছে। আর কার্ভ বিটা কিসের জন্য হবে, হাইয়ার একটা টেম্পারেচারের জন্য হবে নাকি লোয়ার একটা টেম্পারেচারের জন্য হবে, কি মনে হয় শুভাশিস? ভাই, একটা হায়ার একটা টেম্পারেচার। হাইয়ার একটা টেম্পারেচারের জন্য, যার জন্য প্রেসার আর ভলিউম দোনোটাই কি আসছে, বেশি বেশি আসছে, বেশি ঠিক আছে, আসছে। ভালো আসে। তো এখন প্রেসারের স্কেলে ভলিউমের স্কেলে এখানের মধ্যে দেখো অ্যাক্সিস গুলাতে কিন্তু 10 টু দি পাওয়ার 5 আলাদা করে অ্যাড করা আছে। মানে কি এখানে যে 3 দেওয়া মানে প্রেসার 3 না, 3 কত, 3 ইনটু 10 টু দি পাওয়ার 5। দেন এখানে যে ভলিউম 1.5 দাও, শুধু 1.5 না, এটা কত হবে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে? এই ব্যাপারগুলি মাঝে মাঝে অনেকজন মিস করে ফেলে, তো এটা যেন না হয়। এখন বলতেছে কি A1 এ যে ইউজ দ্য গ্রাফ টু ডিটারমাইন দ্য নাম্বার অফ এয়ার মলিকিউলস ইন দ্য স্যাম্পল। তো নাম্বার অফ মলিকিউলস এখানের মধ্যে কি PV ইকুয়াল টু NKT। তো এখন n এর ভ্যালু বের করতে বলছে, তো n ইকুয়াল টু কি হবে, PV ডিভাইডেড বাই KT। তো এখন প্রেসার আর ভলিউম আমরা কি করতে পারবো, গ্রাফ থেকে বের করতে পারবো। তো মনে করো এ নাম্বারের এ গ্রাফের জন্য যেহেতু টেম্পারেচার বলা আছে, টেম্পারেচারটা কিসে বলা, ডিগ্রি সেলসিয়াসে বলা, কি করতে হবে এটাকে কেলভিনে নিতে হবে নাকি? ভেরি গুড। এন্ড প্রেসার এন্ড ভলিউমের জন্য যে কোনো একটা টেম্পারেচার চুজ করো, কি বলে যে কোনো একটা ভলিউম চুজ করো, কোন ভলিউমের জন্য তুমি নিতে চাও শুভাশিস? হ্যাঁ ভাই, একটু কেটে আসছে ভয়েসটা। প্রেসার আর ভলিউমের ভ্যালু লাগবে না? হ্যাঁ হ্যাঁ। তো এখন কত ভলিউমের জন্য তুমি বের করতে চাও প্রেসারটা বলো, গ্রাফ থেকে তো নিতে হবে। তখন কত ভলিউমের জন্য তুমি প্রেসারটা বের করতে চাও? ভাই, প্রেসার 3.0 জন্য বের করি। প্রেসার 3.0 এর জন্য ভলিউম নিবা, ওকে। সেই যে হুম, আচ্ছা ভাই, ঠিক আছে, 3.0 ঠিক আছে। 3.0 এর জন্য তো এরকম আমাদের একটা ভলিউম আসবে। তো ভলিউমটা এটা কত হয়,
তো এখানে 0 থেকে 0.5 এর মধ্যে কয়টা ডিভিশন? 10টা ডিভিশন। তো তার মানে প্রতি এক ঘরে কত? 0.05। তো তার মানে এটা কত? 0.40 নাকি 0.4, হ্যাঁ 40 40 নাকি 45? 4ই মনে হচ্ছে 40। 40। 0.4. তো তাহলে প্রেসার যখন নাকি 3 × 10⁵, ভলিউম তখন 0.4 × 10⁵। এটা হলো বোলসম্যান কনস্ট্যান্ট, যেটা নাকি 1.38 × 10⁻23। আর টেম্পারেচারটা কত? টেম্পারেচারটা হলো আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। তো 25 ডিগ্রি সেলসিয়াস কি করা লাগবে? কেলভিনে কনভার্ট করা লাগবে। তো 273 প্লাস 25। তো এটা করলে পরে নাম্বার অফ এয়ার মলিকুল পেয়ে যাব। তো নাম্বার অফ এয়ার মলিকুল কত আসে দেখো তো। ভাই আসে 2.918 টাইমস 10⁻30। 2.918 × 10⁻30। 30, হ্যাঁ। তো তাহলে এটাকে লিখবো কত? 2 সিগনিফিকেন্ট ফিগারে যদি লিখি, এই যে 2.8 প্লাস মাইনাস 0.2 × 10⁻30 এর মধ্যে যে কোনো একটা আসলেই হলো। সো তাহলে আমাদের 2.9 × 10⁻30 এই অ্যান্সারটাই লিখে দিলে পরে হয়ে যাবে। ঠিক আছে শুভাশিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে। সো তাহলে পরে এই জিনিসটা গেল আমাদের কি কোশ্চেন নাম্বার 7। আচ্ছা আরো আছে। তো এখন বলতেছে যে ইউজ দ্য গ্রাফ টু ডিটারমাইন দ্য টেম্পারেচার অফ দ্য স্যাম্পল ফর কার্ভ বি। তো এখন কার্ভ বি এর জন্য আমরা টেম্পারেচার চাই। তো কিভাবে পাবো? আমরা তো নাম্বার অফ এয়ার মলিকুল বের করে ফেলছি, কারণ এয়ার মলিকুলের নাম্বার তো আর চেঞ্জ হবে না, হবে? না ভাই। তো এখন দেখো আমাদের কি বের করতে বলছে? টেম্পারেচার। তো আমরা জানি কি PV = NKT। তো এখন T = কি হবে? যে টেম্পারেচার চাইছে না, তো T বের করতে হবে। তো T = PV / NK। তো এখন কার্ভ বি এর জন্য প্রেসার আর ভলিউম একটা নিব। এখন কার্ভ বি এর জন্য এখন প্রেসার আর ভলিউম নেই, 3 এর জন্যই নেই। এখন নতুন ভলিউমটা কত আসে? কি বলে 0.7 নাকি? 2.7 আসে, হ্যাঁ ভাই 0.7। তো এটা হলো 0.70 আর কি। সো তাহলে প্রেসার হলো 3 × 10⁵, ভলিউম হলো 0.7 × 10⁵। এন এর ভ্যালু মাত্র আমরা বের করছি 2.9 × 10⁻30, আর কে এর ভ্যালু হলো 1.38 × 10⁻23। তো এটা করলে পরে কত আসে দেখো তো। টেম্পারেচারটা কিসে আসবে? কেলভিনে আসবে না? হ্যাঁ ভাই কেলভিন আসল কথা। তো কত হয়? আচ্ছা আমরা এখানে অ্যান্সারটা দেখে নেই। ভাই 525 আসে, 524.7 আর কি। 524.7। হ্যাঁ ভাই এরকম আসছে। আচ্ছা এই যে 540 প্লাস মাইনাস 50 কেলভিন মানে কি 590 490। তো 490 থেকে 590 এর মধ্যে আসলেই হয়েছে। তো আমাদেরটা কত আসছে? 5 কত 520 524.7, 525। 524.7। সো তাহলে এই রেঞ্জের মধ্যেই তো আছে নাকি? হ্যাঁ ভাই। সো 524.7 মানে 525 কেলভিন, তাই না? হ্যাঁ ভাই। ওকে। এরপরে বি নাম্বারে কি বলতেছে? বি নাম্বারে বলতেছে when the sample of air is cooled at constant volume the pressure exerted by the air decreases। তো তখন টেম্পারেচার কি হইতেছে? ফল করতেছে। তো টেম্পারেচার ফল করলে কেন প্রেসার কমে যাবে? এটা তো আবার আগের কথা, যে টেম্পারেচার কমলে এভারেজ কাইনেটিক এনার্জি কমে যাবে। এভারেজ কাইনেটিক এনার্জি কমলে পরে মোমেন্টাম কমবে। তো মোমেন্টাম কমলে পরে কি হবে? ফোর্স কমে যাবে। তো এর জন্য প্রেসার কমে যাবে। ঠিক আছে? তো এই জিনিসটা হ্যাঁ নিয়ে তো কোনো বুঝতে কনফিউশন পারছি। নাই, এটা তোমরা নিজেরা লিখতে পারবা নাকি? বি নাম্বারটা
হ্যাঁ পারবো। ফারহান আরিয়ান বি নাম্বারে তো কোনো সমস্যা নাই। না ভাইয়া। ওকে, তো এরপরে এখন কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এর এখানের মধ্যে কি বলতেছে, a spirometer is a device used in medical tests to investigate breathing. The spirometer measures the volume of air entering and leaving the lungs. তো লাংস এর ভিতরে কতটুকু এয়ার আসতেছে আর বের হইতেছে এটা তারা বের করে। তো a patient is asked to breathe normally, take a maximum breath in and a maximum breath out, and then breathe normally again. The results are shown on the graph. তো normal breathing is a normal breathing মাঝে maximum breathe in, maximum breathe out. তো এরকম কয়টা রিজিয়ন তারা দিছে। তো এখন বলতেছে কি, whilst in the lungs the air was at temperature এত, যে বডি টেম্পারেচার যত তত টেম্পারেচার, and the pressure was এত। তো বলতেছে show that the number of air molecules expelled by the lungs between the maximum breath in and the maximum breath out is about এত। ম্যাক্সিমাম ব্রেথ ইন আর ম্যাক্সিমাম ব্রেথ আউট এর মধ্যে আমাদের ভলিউমের ডিফারেন্সটা কত? ম্যাক্সিমাম ব্রিথ ইন এর সময় আমাদের ভলিউমটা হলো কত আছে? 5.9, তাই না? হ্যাঁ আর ম্যাক্সিমাম ব্রিথ আউট এর সময় ভলিউমটা কত আছে? 1.3। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে নাম্বার অফ এয়ার মলিকিউলস এর কি চাইতেছে, ডিফারেন্সটা চাইতেছে, যে কতটুকু এক্সপেল করছে। তো তাহলে P into change in volume is equal to কি, change in number of air particle into KT। এই যে দেখো এখানের মধ্যে কাজটা কি, সবাই একটু খেয়াল করো। প্রেসার কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, জাস্ট চেঞ্জ হইতেছে কি, ভলিউম চেঞ্জ হইতেছে। ভলিউম চেঞ্জ হওয়ার জন্য কি হইতেছে, নাম্বার অফ এয়ার মলিকিউল চেঞ্জ হইতেছে। বুঝতে পারছো? তো এখানের জন্য চেঞ্জ দুইটা কি, দুই পাশে বাকি সব কনস্ট্যান্ট, জাস্ট দুইটা জিনিস চেঞ্জ হচ্ছে, যে এরকম এখানের মধ্যে দেখো এই যে PV equal to NKT। তো তাহলে মানে N equal to কি হবে, যে চেঞ্জ ইন ভলিউম, বাকি প্রেসার কনস্ট্যান্ট, K কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। তো তাইলে পরে ওই যে 5.9 মাইনাস 1.3 মানে চেঞ্জ ইন ভলিউমটা নিয়ে দেন করছে। তো তাহলে পরে এই আসছে আমাদের নাম্বার অফ এয়ার মলিকিউল। তো নাম্বার অফ এয়ার মলিকিউল কত, 1.1 ইনটু 10 টু দি পাওয়ার 23। এই ক্যালকুলেশনটা বুঝো না এমন কেউ আছো? ওকে, তো আই হোপ এইটার মধ্যে কারো কোনো কনফিউশন নাই। A1 এর মধ্যে তো এখানের মধ্যে কাজটা কি, জাস্ট এই চেঞ্জ ইন নাম্বার অফ এয়ার মলিকুল P ইনটু চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই KT। তো চেঞ্জ ইন ভলিউমটা ওখানে যে দুইটা মার্ক করে দিছে এই দুইটা ডিফারেন্স। ঠিক আছে শুভাশিস? হ্যাঁ। দেন A2 তে কি বলতেছে, calculate the total kinetic energy of the air molecules expelled from the lungs between maximum breathe in and maximum breathe out। তো এখন টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য এয়ার মলিকুলস চাইছে। তো এখন কাইনেটিক এনার্জি অফ দ্য এয়ার মলিকুলস কেমনে করে বের করব, যে আমাদের এখানের মধ্যে টেম্পারেচার তো আমরা জানি নাকি? হ্যাঁ টেম্পারেচারটা কম। তো এখন আমরা টেম্পারেচার জানি, তো তার মানে কি কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলা কি, যে এভারেজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 KT। তো কে হলো একটা কনস্ট্যান্ট। সো এখন কে এর ভ্যালু জানি, টেম্পারেচারের ভ্যালু জানি, আর এই টাইমের মধ্যে কতগুলা এয়ার মলিকুল এক্সপেল করছে A1 এ তো মাত্র এটা বের করছে। দাঁড়াও এই ক্যালকুলেশনটা তোমাদেরকে করে দেই, পরে যেন কনফিউশনে না পড়ো। তো এখানের মধ্যে ফার্স্ট একটু ভ্যালুগুলো আমরা যদি বের করে ফেলি, প্রেসার ছিল 1.02 ইনটু 10 টু দি পাওয়ার 5, ভলিউমের চেঞ্জ হলো 5.9 মাইনাস 1.3 ইনটু 10 টু দি পাওয়ার কত, -3, ডিভাইডেড বাই কে হলো 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23, আর টেম্পারেচারটা হলো 273 প্লাস 37। তো এটা করলে পরে কত আসে, 1.1 ইনটু 10 টু দি পাওয়ার কত জানি, 10 টু দি পাওয়ার 23। তো 1.1 ইনটু 10 টু দি পাওয়ার 23। তো এই জিনিসটা ছিল আমাদের A1 এর অ্যান্সার। এটা তো সবাই বুঝছিলা।
সো এখন দেখো এভারেজ কেই ইজ ইকুয়াল টু 3/2 kT। তো এখন এটা তো একটা এয়ার মলিকুলের জন্য নাকি? হ্যাঁ তো তাহলে পরে n নাম্বার অফ এয়ার মলিকুলের জন্য যে ফর n মলিকিউলস কি হবে 3/2 kT ইনটু n নাকি? ইন্টু n, হ্যাঁ সো তাহলে 3/2 k হলো 1.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23, সরি 10 টু দি পাওয়ার মাইনাস 23। টেম্পারেচারটা হলো কত 273 প্লাস 37 ইনটু n এর ভ্যালু 1.1 ইনটু 10 টু দি পাওয়ার 23। দাঁড়া একটা মিনিট, একটা কল আসছে, একটু এই ম্যাথটা কপি করে ফেলো আর অ্যানসারটা বলো। আচ্ছা, তো তাহলে এটার অ্যানসারটা কত আসে? এই যে নাম্বার অফ এয়ার মলিকিউল ইনটু 3/2 মানে 1.5 ইনটু 1.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ইনটু টেম্পারেচার, এটা করলে কত আসে 705.87। তো তার মানে এটাকে লিখবো কত, টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে পরে 710, তাই না? তো তাহলে এটাকে হ্যাঁ লিখছি কত 710। ঠিক আছে, তো এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে? না না বুঝতে পারছি। ফারহান? Yes, sir. বুঝছি। ওকে, ঠিক আছে। তো এরপর explain why the internal energy of air can be taken as the total kinetic energy of the air molecules, because এখানের মধ্যে কি হইতেছে এয়ারটাকে আমরা কি ধরে নেই যে তার কোনো পটেনশিয়াল এনার্জি নেই, এইসব এনার্জি নেই, যে আমরা এয়ার গুলাকে যে এইসব ক্যালকুলেশন গুলাতে আমরা কি ধরে নেই যে তাদেরকে আইডিয়াল গ্যাস ধরি না। তো একটা আইডিয়াল গ্যাসের জন্য কি হয়, একটা আইডিয়াল গ্যাসের জন্য তোমার পটেনশিয়াল এনার্জি বলতে কোনো এনার্জি থাকে না, সব এনার্জি কি ফর্মে থাকে, সব এনার্জি থাকে আমাদের এভারেজ কাইনেটিক এনার্জির ফর্মে। তো এখানের জন্য যদি আমরা অ্যানসারটা দেখি কি বলতেছে দেখো, the internal energy is the sum of the kinetic and potential energy, যেহেতু তাদেরকে আইডিয়াল গ্যাস ধরা হচ্ছে তো তার মানে তাদের তো কোনো পটেনশিয়াল এনার্জি নাই, তো পুরো এনার্জিটাই কি ফর্মে আরিয়ান, পুরো এনার্জিটাই হলো কাইনেটিক এনার্জির ফর্মে। তো তার মানে ইন্টারনাল এনার্জিটা পুরোটাই কি কাইনেটিক এনার্জি। বুঝতে পারছো? ওকে, আজকে বাকিদের কি হয়েছে, ইফাজ নাবিল ওরা কই গেছে আরিয়ান জানো? নাবিল বলে ওরিয়েন্টেশন করে। আচ্ছা, কিসের? জানি না, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, ওদের কি ম্যাথ ক্লাসে, সায়েন্স এর ক্লাস? হ্যাঁ, বুঝি নাই। বলে ওরা আবার ইহাবে গিয়েছিল কেমিস্ট্রি ক্লাস করতে, এই যে 5টার দিকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি দেখা যাবে কিসের ওরিয়েন্টেশন ছিল, ম্যাথস এর নাকি কিসের, দেখা যাক। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে বি নাম্বারে, এয়ার ইজ আ মিক্সচার অফ মেইনলি নাইট্রোজেন এন্ড অক্সিজেন, অক্সিজেন মলিকিউলস আর মোর ম্যাসিভ দ্যান নাইট্রোজেন মলিকিউলস। তো এখন বলতেছে নাইট্রোজেন অ্যাকাউন্টস ফর 80% অফ মলিকিউলস ইন আ গিভেন স্যাম্পল অফ এয়ার। তখন বলতেছে কম্পেয়ার দ্য মিন স্কোয়ার স্পিড অফ অক্সিজেন কম্পেয়ার টু দ্য নাইট্রোজেন। এই যে এখানের মধ্যে এই কোয়েশ্চেনটা নিয়ে বারবার লেকচারের মধ্যে বলছিলাম যে এমন কোয়েশ্চেন অনেক পাবে, এটা তো এখানে থিওরি কোয়েশ্চেনেও আসছে, এমসিকিউ কোয়েশ্চেনে এইরকম কোয়েশ্চেন ভরা, জাস্ট পাবা এমসিকিউ তে। এখানের মধ্যে দেখো কাজটা কি, যে তোমার একটা স্যাম্পল অফ এয়ার এর মধ্যে টেম্পারেচারটা কি কনস্ট্যান্ট না আরিয়ান?
হ্যাঁ ভাইয়া। তো টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট নাকি? টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, ভালো কথা। এখন কাইনেটিক এনার্জি মানে কি? হাফ এমভি স্কোয়ার। তো এখন কাইনেটিক এনার্জি হলো ফিক্স। তো যে মলিকিউলদের ম্যাস বেশি তাদের ভেলোসিটি স্কোয়ারের ভ্যালুটা কি হবে? কম হবে না? বিকজ কেইটা তো কনস্ট্যান্ট নাকি আরিয়ান? হ্যাঁ ভাইয়া। তো তাহলে পরে এইখানের মধ্যে আমাদের মেইন ব্যাপারটা কি, তারা কি জিজ্ঞাসা করছে? কম্পেয়ার করতে বলছে। কি কি? কম্পেয়ার দ্য মিন স্কোয়ার স্পিড অফ অক্সিজেন মলিকিউলস টু দ্যাট অফ দ্য নাইট্রোজেন মলিকিউলস। তো কম্পেয়ারিজনের মধ্যে কাহিনীটা কি হবে? তোমার কত পার্সেন্ট নাইট্রোজেন আছে, কত পার্সেন্ট অক্সিজেন আছে, এখানের মধ্যে তো আমাদের নাম্বার অফ এয়ার মলিকিউল খুঁজে লাভ নাই। এখানের মধ্যে মেইন জিনিসটাই কি, তাদের মধ্যে মেইন ডিফারেন্সটাই কি? ম্যাসের মধ্যে। যে এখানের মধ্যে তারা কি বলতেছে দেখো, যে অক্সিজেন মলিকিউলস আর মোর ম্যাসিভ দ্যান নাইট্রোজেন। তো এর জন্য অক্সিজেনের কি থাকবে? দোনোজনে কাইনেটিক এনার্জি সেম, কিন্তু অক্সিজেনের মলিকিউলদের ম্যাস যেহেতু বেশি, তো তাদের ভেলোসিটিটা কি আসবে? কম আসবে না ফারান? Yes, sir. তো তাহলে পরে এই যে বিকজ হাফ এমসি স্কোয়ার্ড ইজ সেম ফর ইচ মলিকিউল। কেন সেম? বিকজ টেম্পারেচার সেম। তো যেহেতু টেম্পারেচার সেম, কাইনেটিক এনার্জি সেম। কিন্তু সেম কাইনেটিক এনার্জির জন্য যার ম্যাস বেশি তার ভেলোসিটি কি হবে? কম হবে। তো তাহলে এই জিনিসটাই আমাদের অ্যান্সার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সুভাষিস বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ ভাইয়া, টেম্পারেচার ওকে। কনস্ট্যান্ট যেহেতু কাইনেটিক এনার্জিও কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট কাইনেটিক এনার্জির জন্য যার মলিকিউলের ম্যাস বেশি তার ভেলোসিটি কম। কম হবে আর কি, হ্যাঁ বুঝতে পারছি। ওকে। এন্ড ফাইনালি the pressure exerted by the air in the sample is partly due to the oxygen molecule and partly due to the nitrogen molecule. So যে পার্শিয়াল প্রেসার তোমরা পড়ছো না কেমিস্ট্রিতে, ক্যালকুলেশন এখন তো করতেছো নাকি? পার্শিয়াল প্রেসার, হ্যাঁ, হ্যাঁ করছি। তো এখানের মধ্যে পার্শিয়াল প্রেসারের কথাই বলতেছে। তো কি বলতেছে এখানের মধ্যে? যে explain why the nitrogen molecules would account for 80% of the pressure exerted by the air. এরকম কোন বোগাস কোশ্চেন বলতে কিছু হয়? নাইট্রোজেন 80% আছে, তো তাইলে পরে 80% প্রেসার তো নাইট্রোজেনে কন্ট্রিবিউট করবে, তাই না? তো এটা আবার জিগানের কি আছে? হুদাই 3 মার্ক দিছে তাও। তো এখন এখানের মধ্যে কাজটা কি? ফার্স্ট অফ অল, both gases occupy the same volume and have the same temperature. তো এখন প্রেসার ইজ ইকুয়াল টু কি? nkt বাই ভলিউম। এই যে দেখো, pv ইজ ইকুয়াল টু nkt না? তো এখন হ্যাঁ প্রেসারটাকে যদি সাবজেক্ট করি nkt বাই v, তো এখন দেখো টেম্পারেচার হলো কনস্ট্যান্ট, ভলিউম হলো কনস্ট্যান্ট, বোলসম্যান কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্টই। তো তার মানে কি প্রেসারটা ডাইরেক্টলি কার সাথে রিলেটেড? নাম্বার অফ মলিকিউলের সাথে রিলেটেড। নাম্বার অফ গ্যাস, তো হ্যাঁ মলিকিউল নাম্বার যার বেশি হবে প্রেসার তার থেকে বেশি আসবে। তো মলিকিউল নাম্বার 80% কে কন্ট্রিবিউট করতেছে? নাইট্রোজেন কন্ট্রিবিউট করতেছে। তো তাহলে নাইট্রোজেন উইল অ্যাকাউন্ট ফর 80% অফ দ্য প্রেসার বিং এক্সার্টেড, তাই না আরিয়ান? হ্যাঁ। তো এটা তো বুঝতে কারো কোনো সমস্যা নেই আছে? তো তাহলে the contribution to pressure exerted by each gas is determined by the number of molecules of that gas. So তাহলে 80% নাইট্রোজেন দিয়ে অকুপাই করা, তো তার মানে প্রেসারও 80% নাইট্রোজেনই কন্ট্রিবিউট করবে। এটা নিয়ে কোন কনফিউশন আছে কোনো কারো? ওকে, সো তাহলে এই অ্যানসারটা সবাই লিখে ফেলো, দেন তাহলে আজকে আমাদের ক্লাস শেষ।
সবার কপি করা শেষ হয়ে গেলে বললো, দেন আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। ওকে, ফারহানের শেষ। ওকে, সবারই শেষ। ঠিক আছে, তো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। সানডের ক্লাসে আমরা গ্র্যাভিটি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স, ওইটার ওয়ার্কশিট গুলো বড় আছে, তো ওইটারটা শেষ করে ইউনিট 5 এর এই রিভিশনের এটা শেষ করব। দেন আমাদের ওই আরিয়ান অলরেডি তো তোমার প্রবলেম গুলো বের করে রাখছো না, ইউনিট 4 এর আরিয়ান সুভাষী সবারই বের করে রাখার কথা। তো ইউনিট 4 এর বুকলেটের এরকম টাইমিংটা দিয়ে শেষ করে ফেলবো, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।